আন্দ্রিস পর্বত শ্রেণীর ঠিক মাঝখানে পড়েছে কলম্বিয়ার পাহাড় ঘেরা রাজ্য অ্যান্টিকুইয়া। তার মাঝখানেই আছে ছবির মতো সুন্দর শহর আবিজা উপত্যকা। সেই উপত্যকাতেই রয়েছে রাজ্যটির রাজধানী মেডেলিন সিটি, যার অপর নাম দ্য সিটি অফ এটারনাল স্প্রিং, চির বসন্তের শহর। 1992 সালের শীতকাল। আন্দ্রিস পর্বত শ্রেণীতে রাত নেমেছে। প্রচন্ড শীতে কাঁপতে শুরু করেছে মেডেলিন সিটির মানুষ। ঠান্ডায় কাঁপছে 9 বছরের ম্যানুয়েলা। ডলার জমানো আছে ঘরে, কিন্তু খরচ করার কোনো উপায় নেই, কারণ ম্যানুয়েলার বাবাকে ধরার জন্য কলম্বিয়ার প্রশাসনের হানা চলছে চারিদিকে। দলের হাজার হাজার লোক যে যার মতো আত্মগোপনে রয়েছে। ম্যানুয়েলাদের সঙ্গে রয়েছে বিশ্বস্ত জন 5 লোক। ঘরে কাঠহীন ফায়ার প্লেসের দিকে তাকিয়ে ম্যানুয়েলার বাবা উঠে তার দেহরক্ষীদের কি যেন বললে। সঙ্গে সঙ্গেই 4-5টা প্যাকিং করা বস্তা নিয়ে এলো তারা। ফায়ার প্লেসের ভেতরে ফেলে দেওয়া হলো বস্তা থেকে বের করে আনা কারি কারি ডলার। বান্ডিল ড্রাই করে আগুন দেওয়া হলো ডলারে। গরম হতে লাগলো ঘর, সার ফিরতে লাগলো ম্যানুয়েলা। রাত যখন শেষ হলো ততক্ষণে কাঠের বদলে ফায়ার প্লেসে পুড়ে গেছে 20 লক্ষ ডলারের নোট। পুড়তেই পারে, এর তেমন কি, কারণ ম্যানুয়েলার বাবা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ধনী মাফিয়া বিশ্বত্রাস পাবলো এসকোবার। 1949 সালে 1 ডিসেম্বর কলম্বিয়ার রিয়েলুগু এলাকার মধ্যবিত্ত এক পরিবারে জন্ম নিয়েছিলেন এসকোবার। 7 ভাই বোনের মধ্যে 3 নম্বরে ছিলেন তিনি। তার বাবা ছিলেন একজন কৃষক এবং মা ছিলেন একজন প্রাইমারি স্কুল শিক্ষিকা। কিশোর বয়স থেকেই অপরাধ জগতের ছোঁয়া পায় এসকোবার। শুরুটা হয়েছিল কবরস্থানের নাম ফলক চুরির মাধ্যমে। কবরস্থানের যেসব কবরে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা কম আসতেন, সেই সব কবরের নাম ফলক চুরি করতেন এসকোবার। নাম ফলকগুলি পরবর্তীতে সুন্দর করে পরিষ্কার করে তিনি বিক্রি করতেন স্থানীয় ব্যবসায়ীদের কাছে। সাথে এক্সট্রা হিসেবে থাকতো কবরস্থানের ভাস্কর্য। এগুলো বিক্রি হতো বেশ চড়া দাম। পাশাপাশি নকল লটারির টিকিট আর গাড়ি চুরি। একসময় কলম্বিয়াতে তৈরি সিগারেটের পাশাপাশি মালবোরো কোম্পানির চুরাই সিগারেট বিক্রি হতো বাজারে। বাজারের আধিপত্যের মধ্যে ঢুকে পড়েন এসকোবার, হয়ে ওঠেন স্থানীয় গ্রুপ লিডারের একজন। 1974 সালে তিনি প্রথম গ্রেপ্তার হন। জেল থেকে বের হয়ে 1975 সালে তিনি তৈরি করেন আমেরিকা, কলম্বিয়া, পেরু, মেক্সিকো, বলিভিয়া এবং পানামা সহ ইউরোপ এবং এশিয়ার ঘুম কেড়ে নেয়া গ্যাং মেডেলিন কার্টেল, বিশ্বের সবচেয়ে কুখ্যাত মাদক পাচার চক্র, যারা একসময় সারা বিশ্বে উৎপাদিত এবং বিক্রি হওয়া কোকেনের প্রায় 80% নিয়ন্ত্রণ করত। 1975 সালে মেডেলিন এলাকার কোকেন পাচারকারী ফেবিও রেসপেক্রো হত্যার শিকার হন। ধারণা করা হয় এই খুনের পিছনের মানুষটি হচ্ছে এসকোবার। রেসপেক্রো খুন হওয়ার পর এসকোবার খুব দ্রুত তার জায়গা দখল করে নেন। মেডেলিন কার্টেলের মাথা হওয়ার পর থেকেই নিত্য নতুন পন্থায় আর নতুন নতুন রুটে কোকেন পাচার আরম্ভ করেন এসকোবার। প্রথম চালান আসে গাড়ির টায়ারের ভেতর, আর গাড়ির টায়ারের চালানে তার কোনোভাবেই পোষাচ্ছিল না। গাড়ির টায়ারের সাথে সাথে শুরু করলেন বিমানের চাকার ভেতর করে ড্রাগ পাচার। প্রতিবার চালান নিয়ে গেলেই বিমানের পাইলটকে দেয়া হতো 5 লক্ষ ডলার। মানুষের পেটের মধ্যে কোকেন পাচারের বুদ্ধিটা তার মাথা থেকেই এসেছিল। এক্ষেত্রে এসকোবার গর্ভবতী মায়েদের দিয়ে কাজ সারতেন, কারণ গর্ভবতী মায়েদের ইমিগ্রেশনে তেমন চেক করা হয় না। আমেরিকায় পাচার হতে এমন কোনো পণ্য নেই যে এসকোবার তা বাদ দিয়েছে। প্রত্যেকটা পণ্যের সাথে আমেরিকায় কোকেন ঢুকাতেন তিনি। বাদ পড়েনি যিশু ও মাদাম মেরির মূর্তিও। শোনা যায় তিনি পাচারের জন্য একটি সাবমেরিন কিনেছিলেন। 80 দশকের মাঝামাঝি দেখা যায় আমেরিকায় যত কোকেন পাচার হচ্ছে তার 80%ই এসকোবারের দখলে। ধারণা করা হয় প্রতিদিন পাচার হতো প্রায় 15 টন। আর মেডেলিন কার্টেলের প্রতি বছরের আয় ছিল 420 মিলিয়ন মার্কিন ডলার। প্রথমের দিকে জাহাজের কার্গোতে করে ডলার আসতো কলম্বিয়াতে, কার্গোর বিছানাতে জাজিমের ভেতরের ছোবরার বদলে আসতো ডলার। দিন দিন পরিমাণ এতই বেড়ে যায় যে ডলার আনার জন্য এসকোবার কিনে নেন একটি লেয়ার জেট। এটি গল্পে প্রচলিত রয়েছে। এসকোবারের ডলারের বান্ডিল করার জন্য প্রতি মাসে 2500 ডলারের শুধু রাবার ব্যান্ডই কিনতে হতো। এত টাকা ব্যাংকে রাখা যেত না, তাই বিকল্প হিসেবে ড্রামের ভিতর বা ট্রাঙ্কের ভিতর করে ডলার মাটিতে পুঁতে রেখেছিলেন এসকোবার। কোথায় কোথায় ডলার পুঁতে রাখা হয়েছে এবং তার পরিমাণ কত তার হিসেব করার জন্য একজন আলাদা লোক ছিল। এই লোকের কোড নেম ছিল ব্ল্যাক বেয়ার, যা বিখ্যাত পাইরেটস এর নামে নামকরণ করা। এসকোবারের বিপুল পরিমাণ ডলারের মধ্যে নাকি 10 ভাগ ইঁদুরে খেয়েছে অথবা পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। আমেরিকার ফ্লোরিডা থেকে সমুদ্র পথে ছুটে চলতো বিভিন্ন ধরনের স্পিড বোট। এদিকে কলম্বিয়ার উত্তর তীর থেকে টেক অফ করত কোকেনের বস্তা ভর্তি পাবলো এসকোবারের নিজস্ব বিমান। 900 মাইল উড়ে গিয়ে আমেরিকার সমুদ্র সীমার বাইরে কোকেন ভর্তি বস্তা ফেলা হতো সমুদ্রে। বস্তাগুলো যাতে জলে ভাসতে পারে সেভাবেই বস্তাগুলোকে তৈরি করা হতো। পরবর্তীতে আমেরিকার ড্রাগ মাফিয়াদের স্পিডবোটগুলো কোকেন ভর্তি বস্তা জল থেকে সংগ্রহ করে ছত্রভঙ্গ হয়ে তারা চলে যেত ফ্লোরিডার উপকূলের বিভিন্ন দিকে। কখনো কখনো পাবলোর বিমান দুঃসাহস দেখিয়ে আমেরিকার আকাশ সীমায় ঢুকে পড়ত।
আর ফ্লোরিডার নির্জন জায়গায় ফেলে আসতো কোকেনের বস্তা। এছাড়াও নর্থ আটলান্টিকের মধ্যেও কোকেনের বস্তা ফেলতো স্কোবারের বিমান। মাঝ সমুদ্রে ভাসতে থাকা মাফিয়াদের জাহাজগুলো বস্তা তুলে নিয়ে যেত আফ্রিকার বন্দরে। পরবর্তীতে আফ্রিকা হয়ে কোকেন ছড়িয়ে পড়তো ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে। পাবলো এসকোবারের গড় আয় ছিল 600 কোটি মার্কিন ডলার, আর এটি এক বছরে 2000 কোটি ডলারেরও বেশি। ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় 1987 সাল থেকে 1983 সাল পর্যন্ত টানা ছিলেন পাবলো এসকোবার। এর মধ্যে 1989 সালে বিশ্বের সপ্তম ধনী হিসেবে তার নাম উঠে আসে। সম্পত্তির পরিমাণ ঠিকমতো পাওয়া না গেলেও অনুমান করা হয় পাবলো এসকোবারের ছিল 30,000 কোটি ডলারেরও বেশি। অবশ্য এত টাকা নিয়ে তিনি সমস্যায়ও পড়তেন। প্রত্যেক মাসে এত টাকা সরাতে পারতেন না তিনি। ডলারের ট্যাঙ্ক, কলম্বিয়ার বিভিন্ন পরিত্যক্ত পামঘর, কৃষিজমি, কার্টেল মেম্বারদের বাড়ির দেয়ালে গর্ত করে লুকিয়ে রাখতেন তিনি। মেডেলিন কার্টেলের চিফ অফ অ্যাকাউন্টেন্ট ছিলেন পাবলোর ভাই রবার্তো এসকোবার। তিনি তার লেখা দ্য অ্যাকাউন্টেন্ট স্টোরি ইনসাইড দ্য ভায়োলেন্ট ওয়ার্ল্ড অফ দ্য মেডেলিন কার্টেল এই বইতে এই প্রসঙ্গে তিনি লিখেছেন কিছু চমকপ্রদ কথা, যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। রবার্তো এসকোবার লিখেছেন, মেডেলিন কার্টেলের বার্ষিক আয়ের 10 ভাগ টাকার হিসাব পেতেন না তিনি, কারণ এই ডলার লুকিয়ে রাখার সময় ইঁদুরে খেয়ে, পানিতে ভিজে এবং পোকায় কেটে নষ্ট করে ফেলত। পরিমাণ কিন্তু কম নয়, বছরে প্রায় 200 কোটি ডলারের নোট সেফ নষ্ট হয়ে যেত এসব কারণে। 1980 দশকের শেষে কলম্বিয়ান সরকারের 1000 কোটি ডলারের বৈদেশিক দেনা মিটিয়ে দেবেন বলে বলেছিলেন তিনি। শর্ত ছিল তাকে কোনোদিনই আমেরিকার হাতে তুলে দেওয়া যাবে না। কলম্বিয়ার গরিব মানুষ তাকে নাম দিয়েছিল রবিন হুড। পাবলো এসকোবারের ছিল অগন্তি নাম: ও পাদ্রিনো, দ্য গডফাদার, এল পাত্রান, এল ম্যাজিকো, কোকেইনা, এল জোডেনা, আরো অনেক। তবুও মানুষ তাকে বলতো রবিন হুড। প্রচুর টাকা বিলিয়ে দিতেন তিনি গরিবদের মাঝে। হাজার হাজার গৃহহীনকে তিনি বাড়ি করে দিয়েছিলেন। নিজের টাকায় জমি কিনে ফুটবল মাঠ তৈরি করে কৃষকদের উপহার দিয়েছিলেন তিনি। তৈরি করেছিলেন স্টেডিয়াম, স্পন্সর করেছিলেন কয়েকশো ফুটবল টিমকে। সে কারণে নিজের দেশে অনেক জনপ্রিয় হয়ে ওঠেন পাবলো এসকোবার। 1982 সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে যান, যদিও 2 বছরের মধ্যে ইস্তফা দিতে হয় অপরাধ জগতের সাথে যুক্ত থাকায়। যে আইনমন্ত্রীর জন্য ইস্তফা দিতে হয় তিনি অবশ্য খুন হয়ে যান। খুনের নেপথ্যে ছিলেন পাবলো এসকোবার। তার বিখ্যাত সম্পত্তিটি ছিল বুগোটা ও মেডেলিনের মাঝখানে 7000 একরের জমি, আর এই স্টেটের নাম দিয়েছিলেন তিনি হাইওসে সেন্ট দ্য নেপলস। এটি বানাতে তার খরচ হয়েছিল 630 কোটি মার্কিন ডলার, আর সেন্টের প্রবেশদ্বারে বসানো হয়েছিল একটি আস্ত বিমান, যেটিতে করে পাবলো প্রথম ড্রাগ সাপ্লাই করেছিল আমেরিকাতে। স্টেটের ভিতরে ছিল ফুটবল মাঠ, ডাইনোসরের স্ট্যাচু, কৃত্রিম হ্রদ, বুল ফাইটিং এরিয়া, বিলাসবহুল গাড়ি, নিজস্ব বিমানবন্দর, টেনিস ক্লাব এবং নিজস্ব চিড়িয়াখানা। সেই চিড়িয়াখানাতে ছিল 200 পশু, ছিল জেব্রা, হাতি, উট, জলহস্তি, জিরাফ, এমনকি উট পাখিও। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ড্রাগ সাপ্লায়ার হিসেবে প্লেনে করে নিয়ে আসা হতো এইসব পশুদের। নিজের জন্য তিনি বিলাসবহুল মুক্ত কারাগার নিজেই বানিয়েছিলেন। কলম্বিয়ান সরকারের সাথে তিনি করেছিলেন আত্মসমর্পণ চুক্তি। সেই চুক্তিতেই ছিল তিনি নিজের কারাগার নিজেই তৈরি করবেন। সে মতে কোটি কোটি ডলার ব্যয়ে তিনি এক 5 স্টার কারাগার নির্মাণ করেন, যার নাম দিয়েছিলেন লেকা থ্রেটাল। সেখানে ছিল সুইমিং পুল, হেলিপ্যাড, নাইট ক্লাব, জিম, কৃত্রিম ঝর্ণা, টেলিফোন, ফুটবল মাঠ, কম্পিউটার, ফ্যাক্স মেশিন, সবই ছিল এর মধ্যে। 1991 সালে নিজের ডিজাইন করা কারাগার তিনি নিজেই উদ্বোধন করেন। কলম্বিয়ান সরকারের সাথে চুক্তি অনুযায়ী তার সাথে কে কে জেলে থাকবেন, সেখানে কারা কারা কাজ করবেন, তা তিনিই বেছে নেন। চুক্তিতে লেখা ছিল কলম্বিয়ান সরকারের লোকেরা কারাগারের 3 মাইলের মধ্যে আসতে পারবেন, হয় ঘুষ নাও না হয় বুলেট, সিদ্ধান্ত তোমার। এই ছিল পাবলো এসকোবারের প্রবাদ হয়ে যাওয়া উক্তি। নৃশংসতা ও রোজগারে তিনি ছাপিয়ে গিয়েছিলেন বিশ্বের প্রায় সকল অপরাধীকে। তার গ্যাংয়ের হাতেই প্রায় 4000 মানুষ খুন হয়েছিল, যাদের মধ্যে প্রচুর সরকারি অফিসার এবং পুলিশ ছিলেন। 1989 সালে তিনি মাঝ আকাশে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছিলেন আস্ত একটি বিমান, আর সেই বিমানটিতেই আমেরিকান গুপ্তচর আসছিল পাবলো এসকোবারকে ধরতে। সেই সময়ের বিস্ফোরণে মারা যায় শতাধিক নিরপরাধ মানুষ। 1992 সালের মাঝামাঝিতে কারাগারে নিজের দলের গুরুত্বপূর্ণ সদস্যকে নির্মমভাবে হত্যা করেন পাবলো এসকোবার। তারপর মেডেলিন কার্টেল কয়েক ভাগে ভেঙে বিভক্ত হয়ে যায়। শুরু হয়ে যায় রক্তক্ষয়ী লড়াই। প্রতিদিন প্রায় 10-20 জন করে লাশ পড়তে লাগলো। কলম্বিয়ান সরকার এবার সত্যি সত্যি আসল কারাগারে ঢোকানোর প্ল্যান করলেন পাবলো এসকোবারকে। 2টি জিনিসকে এসকোবার খুবই ভয় পেতেন। এক হলো নিজের বউ বাচ্চা ছাড়া থাকা, এবং দ্বিতীয়টি হলো আমেরিকা আর কলম্বিয়ান সরকারের মধ্যে থাকা এক্সট্রাডিশন চুক্তি। ধরা পড়লেই আমেরিকার জেলে যেতে হতে পারে, এই বিষয়টা তিনি কখনোই মেনে নিতে পারেননি। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। এরকম তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।